চাঁদাবাজি শক্তিশালী হবে শীর্ষক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের ভাইরা এবং বাংলাদেশের নাগরিকবৃন্দ, বাংলাদেশের অপ্রাপ্য রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সাম্প্রতিক সময়ে দেশে সৃষ্টিকারীদের উৎপাত লক্ষণীয়ভাবে বেড়ে গেছে। এটা দুঃখজনক যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই মব সন্ত্রাসকে প্রেসার গ্রুপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এর আগে এই মব সন্ত্রাসকে মব জাস্টিস বলার চেষ্টা করা হয়েছিল। এমন ঘোষণা মব সন্ত্রাসের সাহস এবং প্রেরণা যোগাবে বলে আমজনতার দল মনে করছে। আমরা আরও মনে করি যে সরকারের এই দায়সারা বক্তব্য, দায়িত্ব পালনে অক্ষমতা, রাজনৈতিক দলগুলোর হেয়ালিপনা এই মব সন্ত্রাসের পেছনে দায়ী। গতকাল চট্টগ্রাম বিয়ের অনুষ্ঠানে মব সৃষ্টির ঘটনায় প্রকাশ পেয়েছে যে এই মব সমূহের পেছনে চাঁদাবাজি জড়িত। চাঁদা না পেলেই তাকে একটি নির্দিষ্ট দলের দোসর বানিয়ে দিয়ে হামলা করা হচ্ছে। গুলশান, ধানমন্ডি, কলাবাগান সহ দেশের নানা জায়গায় এইসব মব সৃষ্টিকারীদের আটক করা হলেও বৈষম্য বিরোধীর সমন্বয়ক সহ বিভিন্ন দলের পক্ষ থেকে মব সৃষ্টিকারীদের ছাড়িয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি দেশে ভারতীয় স্বার্থ হাসিলে দেশকে অস্থিতিশীল করে তুলতে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটা উদ্দেশ্য এই মব সন্ত্রাসের পেছনে থাকতে পারে বলে আমরা মনে করছি। আমরা দেশকে স্থিতিশীল করে তুলতে মব সন্ত্রাস ও চাঁদাবাজি জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সেই সাথে সকল রাজনৈতিক দল ও জনগণকে আহ্বান জানাচ্ছি, মব সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হন, মবকারীদের নিবৃত্ত করে আইনের হাতে তুলে দিয়ে একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করুন। এটাই দুঃখজনক ঘটনা। আমরা একটা বিয়ের প্রোগ্রাম দেখলাম যেখানে কিছু ছেলে পেলে গিয়ে সুন্দর করে বলছে যে এখানে আওয়ামী দোসর আছে এবং এই কথা বলে তারা সেখানে মিছিল করছে এবং তারা আবার বলছে আমাদেরকে মব বলার চেষ্টা করবেন না। মব সন্ত্রাসীরা বলছে তাদেরকে মব বলার চেষ্টা করবেন না। পরবর্তীতে দেখা গেল যে তাদের যে গুরু সে সমঝোতা করছে যে কত কোটি টাকা লাগবে এই বিয়ের অনুষ্ঠানটা সঠিকভাবে করতে। এখন এই মব সন্ত্রাসী বৈষম্য বিরোধী কেউ যদি বিয়ের অনুষ্ঠান করতে চায় ওদেরকে কি খাজনা দিয়ে বিয়ের আয়োজন করতে হবে? এটাই আমাদের জিজ্ঞাসা যে বৈষম্য বিরোধীরা খাজনা চায় কিনা কেউ যদি বিয়ের অনুষ্ঠান করতে চায়। শুধু তাই না, আপনারা দেখলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা না মব সন্ত্রাসের একটা অংশ, তারা বলছে ভিসিকে তারাই বসাইছে। তো কিছু মব সন্ত্রাস যদি ভিসিকে বসায় বা এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলে, এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা লজ্জাকর অবস্থা। উনি যে ওখানে দায়িত্ব পালন করছেন, কিভাবে করছেন আমরা নিজেরাই লজ্জা পাচ্ছি। কারণ এই গণ অভ্যুত্থানে আমরা সক্রিয়ভাবে ছিলাম। এইভাবে এর আগে দেখেছি একজন শিক্ষক হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে, এরকমও ঘটনা ঘটেছে। হ্যাঁ, যখন যেখানে ইচ্ছা হচ্ছে কেউ পিছন থেকে কলকাঠি নাড়ছে, কিছু টাকা দিচ্ছে, ওই প্রিন্সিপালকে সরায় দাও, অধ্যক্ষকে সরায় দাও, অমুক অফিসারকে সরায় দাও। এবং এগুলো প্রত্যেকটার পেছনে অর্থনৈতিক স্বার্থ রয়েছে। অর্থ পেলে সে হলো ভালো, আর অর্থ না পেলে সে হলো স্বৈরাচারের দোসর। অর্থ পেলে সে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। তো এই হলো অবস্থা। এখন যারা এরকম ভাবে বিগত সময় দায়িত্ব পালন করেছে তারা এখন এই মব সন্ত্রাসীদের চাঁদা দিয়ে তারপর টিকে থাকতে হচ্ছে। যে শব্দটা এটা তো আগে প্রচলন ছিল না, হঠাৎ করে ইদানিং এটা আবির্ভাব, এটা সাথে আসলে কোনো কিছু জড়িত আছে কিনা, মূল রহস্যটা কি? না, আসলে যেভাবে এই যে একটা অধ্যক্ষকে সরাতে হবে, কিছু ছেলে পিলে গিয়ে সেখানে চিল্লাচিল্লি করবে, স্বৈরাচারের দোষর গালি দেবে, তো এটাকে কি ভাষায় এটাকে বলা যায়? এটা সারা বিশ্ব পরিমণ্ডলে যে ভাষায় বলে আমাদের এখানেও সেই ভাষা। এইভাবে তো মব সৃষ্টি করে অধ্যক্ষকে সরাতে হবে, প্রিন্সিপালকে সরাতে হবে, এত ম্যাসিভলি কোথাও হয়নি। সচিবালয় কেন্দ্রিক বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এত ভয়ঙ্কর লেভেলে আগে কখনো হয়নি। তো যেহেতু আগে হয়নি, এই ঘটনাটা নতুন, তাই আমরা ওইভাবে আগে ফেস করিনি।
এটা তো যারা মব করছে তাদের সৃষ্টি করা একটা ঘটনা। হ্যাঁ, আমরা মুখ দিয়ে বলছি, এই বলাটা তো ক্রাইম না। তারেক ভাই, তার প্রশ্ন হচ্ছে যে মব জাস্টিস বলি বা মব সন্ত্রাস বলি, এইটা এই বর্তমান সময় এত হওয়ার কারণটা কি, বা এর প্রতিকারের দিকটা আপনারা আসলে কোনভাবে চিন্তা করেন, যেটা আসলে প্রতিকার কিভাবে সম্ভব? জি, হিসাব খুব সহজ। আমাদের বগুড়া জেলায় যেদিন এনসিপির প্রোগ্রাম দিল, সেই প্রোগ্রামের সময় বগুড়া জেলায় একজন আওয়ামী লীগ নেতার কাছ থেকে 60টা গাড়ি চেয়েছে। সে 3টা গাড়ি দিতে রাজি হয়েছে, 4টা গাড়ি আরো দিতে পারবে না। এরপরে তাকে আওয়ামী লীগের দোসর, সন্ত্রাসী, গণ অভ্যুত্থানে হত্যা চেষ্টাকারী এসব বলে মামলা দিয়ে তাকে জেলে ঢুকায় দেওয়া হয়েছে। তো এইটা বাংলাদেশের রাজনীতিতে যাদের উপর নতুন করে মানুষ ভরসা করা শুরু করেছিল, তারা এটাকে খুব প্র্যাকটিস করছে। ছোট ছোট ছেলে পেলে মনে করে তাদের কান্না করার অধিকার আছে, জিদ করার অধিকার আছে। তারা অনেকটা জিদ করছে, যে ছোট ছেলে পেলে আমাদের এলাকায় বলে যে ছাড় ধরছে। হ্যাঁ, ওইরকম ছাড় ধরে কিসের জন্য? আমাকে আইসক্রিম কিনে দাও, আমাকে চকলেট কিনে দাও, ললিপপ কিনে দাও। তো এই মব সৃষ্টিকারী এরাও ওই একই অবস্থা, যে এরা মনে হয় জিদ করতেছে, আমাকে কিছু টাকা দাও। কিছু টাকা দিলেই সে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হচ্ছে, না দিলে স্বৈরাচারের দোষর হয়ে যাচ্ছে। ভাই, বিষয়টা হচ্ছে একজন অ্যাক্টিভিস্ট, আমি অনেকগুলো তার কন্টেন্টে দেখেছি। বাংলাদেশের সবচেয়ে সিনিয়র সিটিজেন রাজনীতিবিদ যারা, তাদেরকে বুইরা ভাম বলে সম্বোধন করে। এখন যিনি বুইরা ভাম বলেন, তার বয়স হচ্ছে 58। আমি দেখেছি মানে ফেসবুকে, গুগলে, তার বয়স 58, 60, প্রায় দাড়ি গোপ তারও থেকে গেছে। এইরকম একজন মানুষ যখন বয়স ধরে মানুষের টান দিয়ে তাকে অপমান করে, অসম্মান করে, এই বুইরা ভাব নিয়ে আপনি কি বলবেন? আপনি যার কথা রেফার করছেন সম্ভবত উনি প্রচন্ড গালিগালাজ করেন, মানে অশ্লীলতা করেও ভিডিও কন্টেন্ট তৈরি করেন। তো সেক্ষেত্রে মানে বুড়া ভাম তো কিছুই না আমার মতে। আর বয়স্ক মানে ওনার স্টাইলটাই তো এরকম। কেন আপনারা রিসেন্টলি দেখেন নাই ওনার ছোট ভাই ইলিয়াস হোসেন তো একজন মেয়ের খুব আপত্তিকর, খুব ব্যক্তিগত ছবি ওনার ওয়ালে পোস্ট করে দিয়েছে। তো এই ছোট ভাই বড় ভাই ওনাদের ব্যক্তিগত রুচির পর্যায়টা এরকম। কি বলবেন বলেন? আপনি ওই প্রসঙ্গটা নিয়ে একটু বলেন, যে এই যে ইলিয়াস হোসেন একজন নারীর ব্যক্তিগত ছবি তার পেজে দিয়ে দেয়, এটা সাংবাদিকতার এথিক্সে পড়ে না? এটা কোনো এথিক্সেই পড়ে না। এক, 2 নম্বর হচ্ছে এটা রীতিমতো অপরাধের জায়গায় পড়ে। মানে এর আগে উনি যেটা করেছেন সেটা হলো মিথ্যাচার করেছেন, মিথ্যা কথাটা প্রচার করেছেন সত্যের মতো কনফিডেন্স দিয়ে। আর এরপর উনি আরেকটা যেটা করলেন সেটা তো অপরাধের পর্যায়ে পড়ে। মানে কি বলবো বলেন, এটা রীতিমতো অপরাধের পর্যায়ে। এখন হয়তো বা এই কারণে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে হয়তো ভয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। এখন উনি পোস্টটা তো ওনার অফকোর্স নিশ্চয়ই ডিলিট করা তো উচিতই, সাথে ওনার সরি বলা উচিত। এবং ওই যে বললাম না, দেখেন নারী বিদ্বেষী কিন্তু আপনাকে মুখে বলে হতে হয় না, বা আপনার যে শিষ্টতা, আপনার যে একটা লিমিটের ভিতরে থাকা ভদ্রতা, এগুলো তো ওনারা 2 ভাই কেউ মানেন না। মানে এক ভাই নিজের ছবি অন্যকে পাঠায়, আর ছোট ভাই অন্যের ছবি নিজের ওয়ালে ছাপে। মানে দুটাই আপনার, বাকিটা বুঝে নেন। আর বাংলাদেশের মানুষও কিন্তু এটা বুঝে। এবং রিসেন্টলি খেয়াল করেন এই দুজনের কিন্তু আর গ্রহণযোগ্যতা বলতে গেলে খুবই অনেক কম। আরেকটা খেয়াল করবেন, ওনাদের ইদানিং কন্টেন্টগুলোতে এক ধরনের ডেসপারেশন আছে। পিনাকি ভট্টাচার্য শেষ যে ভিডিওটা দেখলাম, ওটাতে ওনার বক্তব্যের চাইতে অভিনয় শৈলীটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে গেছে। তো এতেই বোঝা যায় যে ওনাদের কন্টেন্টের সমস্যা আছে, কন্টেন্টের আর মানে সার নাই। এখন বাকিটা জোরজার করা, একে তাকে গালি দেয়, তার ছবি এক্সপোজ করে ছাপিয়ে দেয়। এই নির্বাচন বলছেন আপনি, মানে বিষয়টা হচ্ছে জুলাই আগস্টে এতগুলো মানুষ প্রাণ দিল, যে বিষয়টা নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ যে আমরা
এত মানুষ প্রাণ দিল যে এই সংস্কার বা একটা সুন্দর কাঠামোতে বাংলাদেশ, আসলে সংস্কার শব্দটা তাদের ইয়েতেও ছিল না। একটা সুন্দর বাংলাদেশ তারা পাবে, সুন্দর বাংলাদেশ পাওয়ার জন্য তো কিছু নিয়ম কানুন আইন কানুনগুলো পড়া দরকার। তাদের অভিযোগটা হলো যে সংস্কারটা সঠিকভাবে হচ্ছে না। বিএনপির মতো বড় রাজনৈতিক দল ছোট রাজনৈতিক দল বলে সবাইকে ডমিনেট করছে এবং একটা জায়গায় মিলিত হচ্ছে না। বিএনপি যা ভাবছে সেটাই ভাবনা, অন্য ছোট দলগুলোর ভাবনাকে তারা ভাবনা হিসেবে মূল্যায়ন করছে না। এই বিষয়টাতে আসলে কি কোনো রাজনৈতিক পার্থক্য? আচ্ছা জি, অনেক ধন্যবাদ। তাহলে আপনি বিটিভি নিয়মিত দেখেন না, এটা একটা প্রমাণ দিলেন। বিটিভি দেখতে হবে, কারণ বিটিভিতে এই সংস্কার আলোচনা পুরোটা লাইভে চলে। হ্যাঁ, এখানে বড় দল হিসেবে বিএনপি যে পরিমাণ ছাড় দিয়েছে এবং প্রায় অলমোস্ট সব ইস্যুতেই তাদেরকে আপনার হলো অন্যদের মতের সঙ্গে একমত হতে হয়েছে বা তারা হয়েছে, এটা তাদের জায়গা থেকে উদারতা। হ্যাঁ, এবং আপনি কোন জায়গাগুলোতে আপনি অসঙ্গতি পাচ্ছেন, যেগুলোতে অসঙ্গতি প্রায় সবকিছুই যা 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 করা হয়ে চাওয়া হয়েছে, যেমন প্রধান যে বিষয়টি ছিল ক্ষমতা কেন্দ্রিক, যে প্রধানমন্ত্রী 10 বছর, তাই তো, এটা তো সবাই চেয়েছে। এটা সবচেয়ে বড় ট্রাম্প কার্ড ছিল এই সংস্কারের। সেই সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটা সমাধান হয়েছে কিনা বলেন, তাই না? তো এটা আরো অন্যান্য যে বিষয়গুলো আছে, জীবন বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, রাজি হয়েছে তো। কোন জায়গাতে সমস্যা আছে, ঠিক আছে? এনসিসি তো সবাই মিলেই অনুভব করেছে এটা প্রয়োজন নাই, সবাই অনুধাবন করেছে। এটা রিজেক্ট মানে এটা সর্বসম্মতক্রমে এটা হলো রিজেক্ট হয়েছে এনসিসি। তারেক ভাই, আমি এই যে পিআর পদ্ধতি নিয়ে যে একটা এখন একটা যে জটিলতা সৃষ্টি হয়েছে আপনার, পিআর শেষ, পিআরকে কবর দেওয়া হয়েছে, এটার কোনো গ্রহণযোগ্যতা নাই। বলা হয়েছিল উচ্চ কক্ষে পিআর, নিম্ন কক্ষে হলো জনপ্রতিনিধি। তো কিছু দল আবার একটু আগ বাড়িয়ে আবার বলা শুরু করছে যে নিম্ন কক্ষেও পিআর পদ্ধতি। তো এগুলো জনগণ আর গ্রহণ করেনি। সাময়িকভাবে ভেবেছিল যে এই ধরনের মানুষ যেটা বলবে সেটাই সত্য কথা, কিন্তু জনগণ এই ধোকাটা পিআর বিষয়ে বুঝতে পেরেছে যে চালাকি করে দলগুলো, ছোট ছোট দল, তাদের সংসদে প্রতিনিধিত্ব করার জন্য জনগণের অধিকার কেড়ে নিতে চায়। জনগণ জনপ্রতিনিধি বানাবে, এই অধিকার কেড়ে নেবে। এইটা তো ফাঁস হয়ে যাওয়াতে সবাই ওদেরকে গালি দিচ্ছে। প্রথমে যে জনপ্রিয়তার সঙ্গে পিআরকে সামনে নিয়ে আসছিল, ওই জনপ্রিয়তায় ভাটা পড়ে গেছে। এখন পিআর এর কথা বললেই পাবলিক গালি দেয়। ওইটা আমি বলছিলাম, ওরা পিআর করতে থাকুক। পাবলিক যখন সত্যিকার অর্থে বুঝতে পারবে ও মা, আমার ভোট ছাড়াই একজন এমপি হয়ে যাবে, যখন এটা বুঝতে পারবে তখন পাবলিকই কেলাইবে। আপনি দেখেন, একটা লোক 1% ভোট পেয়ে সংসদে যেতে চায়, তাহলে 1% ভোট পাওয়া মানে কি? কোনো একটা এলাকায় সে মাত্র 15,000 ভোট পাবে নাকি? সে গড়ে 1% ভোট পাবে। তাহলে 15,000 যে এলাকায় সে ভোট পাবে, সে এলাকায় কেউ না কেউ 2.5 লক্ষ ভোট পাবে। তাহলে ওই এলাকায় সে যদি 15% নিয়ে এমপি হয়, যে 2.5 লক্ষ ভোট পাইছে, ও তো ওই 15% ভোট পাওয়ারে সারাদিন কেলাইবে, ও তো ওই এলাকায় যেতে দেবে না। তুই এখানে আসছিস কিসের জন্য? তো এটা হলো অবাস্তব একটা চিন্তা, পিআর পদ্ধতি। জনগণ বুঝতে পেরে এই পিআর পদ্ধতি, যাদের ভণ্ডামি ছিল, স্রেফ একবার স্পষ্ট ভণ্ডামি ছিল পিআর পদ্ধতি, এই ভণ্ডামিটা বাংলাদেশের নাগরিকরা বুঝতে পেরেছে এবং এটা আমাদের জন্য একটা সুবাতাস। পিআর শেষ, একবারে খালাস হয়ে গেছে পিআর। কেউ আর পিআর এখন ওই প্রথম দিনে মানে ভণ্ডদের কথায় একটু সবাই বলছিল হ্যাঁ 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 পিআর, বুঝছেন? হ্যাঁ, সবাই বলছিল পিআর। তারপরে যখন সবাই বুঝতেছে ওমা পিআরে তো ওই হেরা পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না, তখন আবার বলছে না পিআর থেকে আমরা সরে আসছি আবার। ঠিক আছে, এখন দেখেন মানে 80% দল, 90% দল আর পিআর চায় না। যারা আসলে 33 পাস মার্কের 33 পাইবে না, হ্যাঁ 32 পাইলে তো পাস করবে না, টাইনে টুনে পাস, ওরা আসলে পিআর এর জন্য খুব চেষ্টা করছিল। হ্যাঁ, তো ওরা আবার ছোট ছোট দলকে ব্রেন ওয়াশ করছিল। সেই ব্রেন ওয়াশ যখন আবার প্রকৃত অবস্থা বুঝতে পারছে, তো এইটা তখন মানুষ তো দেখেন, স্পষ্ট কথা বলি, এদেশের মানুষ রাজনৈতিক দলসমূহ সার্বভৌমত্বের পক্ষে, সার্বভৌমত্বের বিপক্ষে এরকম কারো সঙ্গে জোট করবে না এবং সার্বভৌমত্বের বিপক্ষে কাউকে ভোটও দেবে না। এটা হলো একবারই স্পষ্ট রিমার্কিং।
মানুষ সার্বভৌমত্বের যারা সংকট তৈরি করে, যারা বলবে ভারত আমাদেরকে সহযোগিতা করো, ক্ষমতায় যাব, এই কথাটা বলবে, তাদেরকে এই দেশের মানুষ সহযোগিতা করবে, ভোট দেবে? বলবে যেহেতু তুমি ভারতকে বাপ ডাকছো তাই ভারতের কাছেই যাও। নাকি চিন্তা করতে পারেন, প্রেস ব্রিফিং করে ভারতের সহযোগিতা চাই, বলে ভারতের সাথে বন্ধুত্ব চাই। তো তারা ভারতের সাথে বন্ধুত্ব করার নিয়ত করে ফেলছে। এখন জনগণ তাদেরকে কেন ভোট দেবে? বলবে তোমাদের ভারতকে দরকার। শেখ হাসিনার ভারতকে দরকার ছিল, তাই না? তো শেখ হাসিনা ভারতে গেছে। আরো যদি কেউ চায় যে ভারতকে দরকার, সেও ভারতে চলে যাবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.